বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধারা, আপনাদের সবাইকে আমাদের এডুকেশনের পক্ষ থেকে আজকের অ্যাকাউন্টিং বিষয়ের ফ্রি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যে 20টা আছে, এই 20টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেহেতু আগামী মার্চ মাসের 27 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে আমাদের কমার্সের শিক্ষার্থীরা অন্তত শেষ সময়ে তাদের একটা আসন পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন, এই একটা আসন যাতে আপনারা নিশ্চিত করতে পারেন, তার জন্যই হচ্ছে আমাদের এই প্রচেষ্টা। আমি গত পরশুদিন অর্থাৎ শবে বরাতের রাত যেদিন ছিল, সেদিন আমাদের এই কমার্সের অ্যাকাউন্টিং বিষয়ের উপরে প্রথম সাজেশন ক্লাস নিয়েছিলাম। আর আজকে আমার নেওয়া সাজেশন ক্লাস নাম্বার 2। আমাদের কন্টিনিউ বেসিসে আমাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলো চলতেছে। যেমন আমাদের ইংরেজি দিয়ে শুরু হয়েছে, পরপর টানা 2 দিন আপনারা বাংলা ক্লাস করছেন, কমার্সের স্টুডেন্টরা অ্যাকাউন্টিং একটা করছেন, আজকেও আরেকটা অ্যাকাউন্টিং ক্লাস করতে যাচ্ছেন। গুচ্ছভুক্ত যে 20টা বিশ্ববিদ্যালয় আছে, এটার যে প্রস্তুতি, এটা আসলে যদি একটু আপনি বুঝে শুনে নেন, কারণ আপনার হাতে যে পরিমাণ সময়টুকু আছে, মিনিমাম 50 দিন, মার্চের 27 তারিখে পরীক্ষা, এই 50টা দিন যদি আপনি বুঝে শুনে কাজে লাগান, যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসে থাকে, সেই জায়গাগুলো যদি একটু ফাইন্ড আউট করে বিশ্লেষণ করে একটু আমরা পড়তে পারি, তাহলে অবশ্যই আমাদের পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন, এটা ইনশাল্লাহ পূরণ হওয়াটা খুব একটা অমূলক কিছু হবে না। তো আজকে যেহেতু আমাদের একটু রাশ আওয়ার চলতেছে, কারণ আমার এই অ্যাকাউন্টিং ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আবার মানবিকদের 8:30টার সময় সাধারণ জ্ঞানের ক্লাস হবে। সো আমাকে যেহেতু 8:30টার আগেই শেষ করতে হবে, সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যেতে চাই। জাস্ট আমরা একটু মেক শিওর করবো যে যারা যারা ক্লাসে জয়েন করবেন তারা একটু আপনাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করবেন এবং জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন, বা গুচ্ছ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চান থাকে সেইটা একটু কমেন্টে লিখবেন। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে আমি আমার আলোচনা শুরু করে দিতে চাই। জাস্ট একটু আমরা চেক করে নিই যে সবগুলো জায়গাতে ঠিকঠাক মতো আমাদের স্ট্রিমিংগুলো যাচ্ছে কিনা। আর যারা যারা জয়েন করেছেন একটু জানান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট একটা করে কমেন্ট করেন, অথবা একটা রিয়াক্ট তো দিতেই পারেন। একটা রিয়াকশান দিয়ে একটু জানান আপনার উপস্থিতি, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে বোর্ডে খেয়াল করবেন। আমরা শুরুতেই যেটা লিখে দিছি, এই তথ্যটা সবার জন্য জানা বেশ গুরুত্বপূর্ণ। সেটা গুচ্ছের মধ্যে বিশ্ববিদ্যালয় কয়টা। গুচ্ছের মধ্যে বিশ্ববিদ্যালয় আমাদের সবার মুখস্থ ছিল 19টা। শেষ সময়ে এসে নওগাঁ বিশ্ববিদ্যালয় যুক্ত হয়ে টোটাল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হয়েছে 20টা। তবে আমাদের কমার্সের স্টুডেন্টের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 20টা নয়, আমি কেটে দিলাম, 20টা নয় কমার্সের জন্য। আমাদের কমার্সের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 17টা। কারণ যেই 3টা বিশ্ববিদ্যালয় বাদ রাখছি আমরা, সেই 3টা বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ, জামালপুর, এই বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা ভর্তি হবে। 3টা বিশ্ববিদ্যালয় প্রযুক্তির, যেখানে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভর্তি হবে, কমার্স ভর্তি হওয়ার সুযোগ নাই। তাইলে ভাই, যেখানে সায়েন্স ভর্তি হবে সেখানে আমার কমার্সের হিসাবে তো ধরে লাভ নাই। তাহলে গুচ্ছে কমার্সের জন্য বিশ্ববিদ্যালয় কয়টা? 17টা। এই 17টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার সাধারণ বিশ্ববিদ্যালয় 8টা, আর বাকি প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়, এর মধ্যে এই 9টা আমাদের হিসাবে আমরা রাখবো। আর এই যে 3 লিখে স্টার চিহ্ন দেওয়া, ওই 3টাতে তো সায়েন্স ভর্তি হবে, তা আমাদের জন্য না। তাহলে খেয়াল করে দেখেন, এই 8 আর 9, এই টোটাল 17টা বিশ্ববিদ্যালয় কমার্সের জন্য। কমার্সের জন্য 17টা পাবলিক বিশ্ববিদ্যালয় আপনার অপেক্ষায় আছে। একটা ভালো ভর্তি পরীক্ষা দিলে আপনি চান্স নিশ্চিত করবেন। বোর্ডে আরও কিছু খেয়াল করবেন, একটু এলোমেলো সংখ্যা দেওয়া আছে। জাস্ট 1 মিনিট সময় দেন, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে বিষয়টা, দেন আমি সরাসরি পড়ায় চলে যাব। নষ্ট করার মতো সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। প্রশ্নটা যেটা আমরা খেয়াল করব, যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় আমরা বলতেছি যে 17টা, এই 17টা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা কমার্সের স্টুডেন্ট, এইচএসসিতে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এইচএসসি যারা কমার্স, পিওর কমার্স, তাদের জন্য আসলে আমরা যে যুদ্ধটা করে যাচ্ছি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে, আমাদের আসন আসলে কয়টা, কতটা আসন, হাজার হাজার আসন। ভাই, একটু পড়াশোনা করলেই আপনি চান্স পেয়ে যাবেন। গুচ্ছে চান্স পাওয়াটা অনেক সহজ। এমনভাবে আমরা আপনাদের কাছে বিষয়টা উপস্থাপন করতেছি যে গুচ্ছের পরীক্ষা মনে হয় ক্লাস 1-2 এর বাচ্চা কাচ্চা দিলেও মনে হয় হয়ে যাবে বিষয়টা এরকম। স্যার,
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে, এখানে আপনার মতো অনেক স্টুডেন্ট পা পিছলে গত বছর পড়ে গেছে, যারা এই বছর দ্বিতীয়বার আবার ট্রাই করতেছে। সো এইচএসসি 25 ব্যাচ একটু দয়া করে সাবধান হয়ে যান। আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও আপনি ওয়েটিংয়ে আছেন, অথবা আপনি চান্স পান নাই, এখন আপনার শেষ ভরসা গুচ্ছ। এখানে আপনাকে জেনে শুনে বুঝে পা ফেলতে হবে। আমার জন্য আসলে সিট কয়টা, আমার জন্য কমার্সের জন্য সিট কয়টা, এই তথ্যটা জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডে যে সংখ্যাগুলো লেখা আছে আমি একটা একটা করে বলি, খেয়াল করে দেখেন। গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো 17টা পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো, যেমন অ্যাকাউন্টিংয়ে বিবিএ পড়া, তারপরে হচ্ছে আপনার ফিনান্সে বিবিএ পড়া, মার্কেটিং ম্যানেজমেন্ট এইচআরএম, তারপর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই যে কমার্সের সাবজেক্টগুলো, এই যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলো ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল আসন সংখ্যা হচ্ছে 2469, এবং এই সংখ্যাটাই একটু লুক্রেটিভ। 2469 মানে প্রায় 2500-এর কাছাকাছি, তার মানে সংখ্যাটা হিউজ একটা পরিমাণ। কিন্তু এখানে একটা স্যার বিশাল বড় শুভঙ্করের ফাঁকি আছে। এই 2469টা সিট কমার্স ফ্যাকাল্টির জন্য বরাদ্দকৃত না, রিয়েল যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য বরাদ্দকৃত সত্যিকার অর্থে আসন সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা 1885। তাহলে আমরা যারা কমার্সের স্টুডেন্টরা গুচ্ছকে টার্গেট করে সামনে আগাচ্ছি, মনে রাখেন আপনার জন্য, ধরেন আপনার কোটা তো নাই, কোটা থাকলে তো অনেক আগেই আপনার চান্স হয়ে যেত, আপনি একদম ম্যাঙ্গো পিপল, আমজনতা, সাধারণ পাবলিক, আপনার জন্য কমার্সের স্টুডেন্ট, আপনার জন্য রিয়েলি বরাদ্দকৃত সিটের সংখ্যা হচ্ছে 1885। স্যার 2469 আর 1885, আশা করি অনেকটুকু গ্যাপ আপনি খুঁজে পেয়ে যাচ্ছেন। এই যে 584টা সিট কম, 2469 থেকে 584টা আসন যদি আমরা বাদ দিয়ে দেই, আমাদের কমার্সের সাবজেক্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এখানে বিবিএ পড়ানো হয়, এই সাবজেক্টগুলো আমরা কমার্সের স্টুডেন্টরা পাবো না ভাগে। আমরা ভাগে পাবো হচ্ছে এই সংখ্যাটা বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকে 1885টা। তাহলে এই যে সাবজেক্টগুলো বাদ দিচ্ছি কাদের জন্য, এই সাবজেক্টগুলো পড়তে আসবে সায়েন্সের স্টুডেন্ট, এই সাবজেক্টগুলো পড়তে আসবে হচ্ছে মানবিকের স্টুডেন্ট, তারা আইসা আপনার আমার খাবারে ভাগ বসাচ্ছে। তাহলে আমার জন্য সিট হচ্ছে 1885। তাহলে আমি কি শুধু কমার্সের বিবিএতে পড়বো? আমার যদি স্বপ্ন থাকে ল পড়ার, অথবা ইংরেজি পড়ার, অথবা বাংলা সাবজেক্টে অনার্স করার, সেই ক্ষেত্রে ভাই সায়েন্সের এবং আর্টসের ওনারা যদি আমার কমার্স সাবজেক্টে হাত দিতে পারে, আমরাও কি তাদের দুর্গে একটু হানা দিব না? আমরাও হানা দিছি। সেই পরিমাণটা কত খেয়াল করেন, সেই পরিমাণটা হচ্ছে এই 629টা সিট। 629টা সিট, যেগুলো সায়েন্সের খুব বেশি সাবজেক্ট না, বেশ করে আর্টসের সাবজেক্টগুলোই আমরা বেশি পেয়ে থাকি, যেগুলোতে আপনারা অনার্স পড়বেন, বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, ল, এই ধরনের সাবজেক্টগুলো, যেগুলো বেসিক্যালি পিওর মানবিকের সাবজেক্ট। পিওর মানবিকের সাবজেক্ট হওয়া সত্ত্বেও বিভাগ পরিবর্তন করে আমরা হচ্ছে এই 629টা সিটে আমরা ভর্তি হওয়ার সুযোগ পাবো কমার্সের স্টুডেন্টরা। তাহলে খেয়াল করেন, আমি যদি কমার্সের সাবজেক্টে বিবিএ পড়তে চাই, কমার্সের সাবজেক্টে বিবিএ পড়বো, এই যদি আমার স্বপ্ন হয়, আমার জন্য সিট 1885টা। আর আমার যদি স্বপ্ন আমি বিবিএ পড়বো না, আমি নর্মাল অনার্স করব যে কোনো একটা সহজ সাবজেক্টে, সেই ক্ষেত্রে মানবিক থেকে 629টা সিট আমাদের ভাগে আসতেছে। সো টোটাল দিস ইজ দ্য নাম্বার, 2514 জন কমার্সের স্টুডেন্ট এই বছর 2025-26 সেশনে গুচ্ছ বা জিএসটির যে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। কবে? মার্চ মাসের 27 তারিখ। মার্চের 27 তারিখ আপনার ভর্তি পরীক্ষা। স্যার কখন? টাইমটা মনে আছে না ভুলে গেছেন? সকাল 10টায় নাকি 11টায়? আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করতেছি, এলোমেলো হয়ে যাচ্ছি আমরা। 27শে মার্চ পরীক্ষা হচ্ছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এই 1 ঘন্টা যদি ভালো মতো পরীক্ষা দেন তো আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছেন। নাইলে 12টার সময় তো পরীক্ষা শেষ, পরীক্ষা যদি একটু এদিক সেদিক হয়ে যায় আপনার লাইফেরও স্যার 12টা বেজে যাবে। সো লাইফের 12টা না বাজাইতে চাইলে 27শে মার্চ 11টা থেকে 12টা পর্যন্ত কি করবেন? সঠিক উত্তরে গোল্লা চিহ্নের মধ্যে কলম দিয়ে গোল্লা ভরাট করবেন।
আগামী 12 তারিখে যেমন ভোট হবে, 27শে মার্চ হচ্ছে আপনার জীবনের শেষ ভোট। আপনি পাবলিকিয়ান হবেন নাকি হবেন না। সো এই বছরে আমরা টোটাল কমার্সের স্টুডেন্ট 2514 জন, একজনও বেশি না, এই পরিমাণটাই আমরা ভর্তি হওয়ার সুযোগ পাবো। সো এখনো অনেক স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বাকি আছে, তার তুলনায় এই 2514টা সিট নিতান্তই কম। ধরে রাখেন এক একটা সিটের বিপরীতে কমপক্ষে 15 থেকে 18 জন কম্পিটিশন দিবে। সো এখনো যারা হচ্ছে ঘুমায়ে আসি, দয়া করে আল্লাহর হস্তে ঘুম থেকে উঠেন। কমার্সের সাবজেক্টে বিবিএ পড়ার স্বপ্ন হইলে 1885টা সিট মারামারি কাটাকাটি শুরু করে দেন। আর যদি মনে করেন যে না বিভাগ পরিবর্তন করবেন, কমার্স ভালো লাগে না, সিট হলো 629টা। আপনার টার্গেট রাখতে হবে গুচ্ছর যে 100 নাম্বারের ভর্তি পরীক্ষা হবে, সেই 100 নাম্বারের ভর্তি পরীক্ষাতে সেফ জোন আপনি টার্গেট করবেন হচ্ছে 78+। 78+ নাম্বার যদি আপনার থাকে, বিন্দাস টপ 100-এর মধ্যে ইনশাল্লাহ থাকবেন। 78+ পাওয়া অত সহজ না। 78 পাওয়ার দরকার নাই, আপনার চেষ্টা করেন 72 বা 73 নাম্বার পাওয়া। 70-এর উপরে থাকেন স্যার, 70-এর উপরে নাম্বার রাখেন, তাহলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। আর ভুল উত্তরের জন্য যে -0.25 কাটা যাচ্ছে, দয়া করে আন্দাজে আর দাগায়েন না। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আমরা অপু 10, 20, 30, 40 গোল্লা ভরাট করি, এই করে আমরা মাইনাস খাইতে খাইতে জীবন শেষ। সো এই মাইনাস খাওয়া যাবে না, যা জানি তাই উত্তর জায়গায় দিয়ে আসবো, এই কনসেপ্টটুকু মাথায় রেখে এবং যে সংখ্যাটা বললাম এই সংখ্যাটা একটু সুন্দর মতো ভালো মতো বুঝে নিয়ে আসেন লেখাপড়া শুরু করে দিতে চাই, লেখাপড়া শুরু করে দিতে চাই। আরেকটা বার খেয়াল করাই দেই, কমার্সের স্টুডেন্ট ভাই আপনার সিট কয়টা? 1885। সো বি সিরিয়াস, এখানে লাগামহীন চিন্তা ভাবনা করলে হবে না, আস্তে ধীরে পড়বেন, আগামীকাল পড়বেন, পরশুদিন পড়বেন, এই করতে করতে অনেক সময় আপনি নষ্ট করে ফেলছেন। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেন নাই, টপিকের ভালো মতো শেষ করতে পারি নাই, এক একটা টপিক লেকচারশিট ভালো মতো পড়ি নাই, এখন হচ্ছে জিএসটির জন্য কোন বই পড়বো তা নিয়ে মাথা গরম হয়ে গেছে। ভাই জিএসটির জন্য জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, দেখলেই আপনি আন্দাজ করতে পারবেন নিজে নিজেই কোন টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমার ক্লাস করতে হবে না, আপনি নিজে একটু দয়া করে বাসায় পড়েন, লেকচার শিট খোলেন, পড়েন, আশা করি কাজে লাগবে। আসেন আমরা আজকের ক্লাসে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক থেকে আসা বিগত বছরের গুচ্ছের প্রশ্ন আমরা ইনশাল্লাহ সমাধান করব। যার মধ্যে প্রথম যে টপিকটা নাম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অর্থাৎ শেয়ার ইস্যু টপিকের প্রশ্ন। শেয়ার ইস্যু থেকে ন্যূনতম একটা, একাধিক প্রশ্ন, ন্যূনতম একটা, মিনিমাম 2টা প্রশ্ন আপনার আসবে 35টা প্রশ্ন গুচ্ছে। সো এইখানে আপনার শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলে কিছু নাই, সব পড়তে হবে, সব A to Z পড়বেন। প্রশ্ন সহজ হবে, প্রশ্ন কঠিন হবে, সবই আপনাকে পারতে হবে। যারা যারা আমাকে সালাম দিয়েছেন সবার সালামের উত্তর একটু নিয়ে নেই। ওয়ালাইকুম সালাম। একটু তাড়াহুড়ার মধ্যে আছি, জন্য আপনাদের নাম কমেন্ট পড়তে পারতেছি না, দয়া করে মন খারাপ করবেন না। এবার একটু তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করেন। কোশ্চেন নাম্বার 1, আইপিও এর পূর্ণ রূপ কি? ভাই এইটা গুচ্ছের প্রশ্ন, 24-25 গত বছরের পরীক্ষায় আসছে, 24-25-এর প্রশ্ন। আরেকটা 24-25-এর প্রশ্ন দেখেন, এই যে 6:1, এখানে বর্তমান শেয়ার মালিকদেরকে বিনামূল্যে শেয়ার প্রদান করছে, তো এই শেয়ারটাকে কি বলা হবে? স্যার এই দুটা প্রশ্ন যদি কেউ না পারি তাহলে হচ্ছে তার গলার মধ্যে দড়ি দিয়ে সুন্দর মতো বুড়িগঙ্গাতে যায় পানি খাইতে খাইতে ডুবে মরে যাওয়া উচিত আপনার। বুড়িগঙ্গার নোংরা পানি খেয়ে আপনার মরে যাওয়া উচিত যদি এই প্রশ্ন আপনি না পেরে থাকেন। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং কই আছে? ইনিশিয়াল পাবলিক অফারিং অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। তবে স্যার এই প্রশ্ন এত সহজ, তারপরেও এই প্রশ্নটা পরীক্ষার হলে মিনিমাম 30% স্টুডেন্ট ভুল দাগায় দিয়ে আসবে। আপনার মতো স্টুডেন্ট যারা মনে করেন এই কোশ্চেন খুবই সহজ, আমি তো না পড়লেও পারবো, না পড়লেও আপনি পারবেন, কিন্তু আপনারই বন্ধু বান্ধব 30% এই প্রশ্নের উত্তর উল্টা পাল্টা দাগাবে। কারণ কি জানেন? ওই যে তাড়াহুড়া করবে। আইপিও সে জানে ইনিশিয়াল পাবলিক অফারিং, অপশনগুলো না দেখে যে কোনো একটা আন্দাজ দাগাই দিয়ে ফেলতে পারে। সো প্রশ্ন দেখে উত্তর দিব। তারপরে হচ্ছে এই জিনিসের নাম কি স্যার? এই জিনিসের নাম হচ্ছে বোনাস শেয়ার। অসংখ্য ইউনিভার্সিটি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্ন। আসেন এবার একটু সামনে যাই। গুচ্ছের আসা গত বছরের আগের বছরের কোশ্চেন, 24-25 তো দেখলেন, এবার দেখেন হচ্ছে 23-24-এর প্রশ্ন। 24-25 গত বছরে 2টা প্রশ্ন, আবার তার আগের বছরের প্রশ্ন খেয়াল করেন 2টা। গত বছরের কোশ্চেন সোজা ছিল,
বাট তার আগের বছরে কিন্তু এখানে অঙ্ক আসছে। দেখেন দেখি সবাই 4 নাম্বার অঙ্কটা একটু ট্রাই করেন, নিজে নিজে করার চেষ্টা করি। আর এই ফাঁকে আমি একটু ছোট্ট করে 3 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে নিই। এই 3 নাম্বার কোশ্চেনটা তারাই ভালো মতো অ্যান্সার দিতে পারবেন যাদের হচ্ছে ম্যানেজমেন্ট ভালো মতো পড়া আছে। এটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন। আসেন দেখি প্রশ্ন কি বলছে। কোম্পানি আইনের 54-1 ধারা মতে, স্যার 54-1 ধারাতে কি আছে আপনার আমার কি মুখস্থ আছে? জানা নাই। সো যেহেতু জানা নাই, এই ধরনের তথ্যগুলো একটু ম্যানেজমেন্ট বইতে ইন ডেপথ দেওয়া থাকে, কারণ অ্যাকাউন্টিংয়ে এই বিষয়গুলো খুব একটা দরকার হয় না। বাট শেয়ারকে স্টকে রূপান্তরের কত দিনের মধ্যে আপনাকে জানাইতে হবে। কাকে জানাবেন? নিবন্ধককে জানাবেন। শেয়ারকে কিসে রূপান্তর করছেন? স্টকে রূপান্তর করছেন। শেয়ার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মূল্য কি হবে? সমান থাকবে, সমান মূল্য হবে। আর স্টক বলা হবে কাকে? যদি মূল্যটা অসমান হয়, অসমান হয়, কোনোটা 10 টাকার, কোনোটা 20 টাকার, কোনোটা 100 টাকার, বিভিন্ন দামের যদি শেয়ার হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে স্টক। আর প্রত্যেকটার মূল্য যদি সমপরিমাণ হয়, যে প্রত্যেকটার ফেস ভ্যালু বা লিখিত মূল্য 100, সবগুলোর দাম সেম, সেটাকে আমরা হচ্ছে শেয়ার বলি। তো শেয়ারকে যদি স্টকে রূপান্তর করি তাহলে আমাদেরকে জানাইতে হবে কত দিনের মধ্যে? জানাইতে হবে হচ্ছে 15 দিন। 15 দিনের মধ্যে জানাইতে হবে। পারি সবাই? ফাইন। 4 নাম্বারের উত্তর কে কে দিছেন? কে কে দিছেন একটু এবার নামগুলা পড়ি। সাবা রহমান, হৃদয় রানা, হৃদয় রানা, তারপরে আর কে? তারপরে আর কে? যারা যারা কমেন্ট করতেছেন, নব নাহিয়ান, খান রহিম, তারপরে হচ্ছে পূজা, আবদুল্লাহ, সাদিয়া ইসলাম, নুরুমুল্লাহ, আচ্ছা, আমিনা আল হায়া, আবদুল্লাহ। আচ্ছা, যারা যারা কমেন্ট করতেছেন একটু দ্রুত আসেন, 4 নাম্বার প্রশ্নটা আমরা বুঝে নেই। আর যারা যারা করতেছি কমেন্ট, একটু শেয়ার করেন স্যার, ক্লাসটা একটু শেয়ার করেন, আপনার প্রোফাইলে শেয়ার করেন অথবা আপনার বন্ধুর সাথে শেয়ার করার চেষ্টা করেন। দেখেন এই প্রশ্নে যখনই অঙ্ক, আগের দিনের ক্লাসে বলছিলাম অঙ্ক আসলে শেষ থেকে পড়ব, কি বের করতে বলছে? কি বের করতে বলছে? এখানে লভ্যাংশের পরিমাণ কত, লভ্যাংশের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। লভ্যাংশের পরিমাণ কত পার্সেন্ট? 10% হচ্ছে লভ্যাংশ সে ঘোষণা করছে। তো আমরা লভ্যাংশ ধার্য করব। এখানে অনেকগুলো মূল্য দেওয়া আছে, খেয়াল করেন। সবগুলো জিনিস মুছে দিয়ে যদি আমি একটা করে দেখাই আপনাদেরকে। প্রথমে বলা আছে অভিহিত মূল্য। অভিহিত মূল্য মানে হচ্ছে শেয়ারের লিখিত মূল্য, যেটাকে ইংরেজিতে আমরা ফেস ভ্যালু বলে থাকি। লিখিত মূল্য, অবলিখিত মূল্য। বাজার মূল্য দেওয়া আছে, তারপরে বহিমূল্য দেওয়া আছে, কোম্পানির নিট লাভের পরিমাণ দেওয়া আছে। তো 10% যদি আপনি লভ্যাংশ দেন, লভ্যাংশের পরিমাণ কয় টাকা হবে? প্রশ্ন হচ্ছে লভ্যাংশটা 10% গুণ করবেন কার সাথে? তাইলে অ্যান্সারটা পেয়ে যাবেন। লভ্যাংশ গুণ করব কোন মূল্যের সাথে? লভ্যাংশ গুণ করব হচ্ছে এই অভিহিত মূল্য এর সাথে। অভিহিত মূল্যের সাথে আমরা গুণ করব। বেসিক্যালি সঠিক যেটা নিয়ম সেটা হচ্ছে আপনার যেটা পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন, এই পরিশোধিত মূলধনের সাথেই আমরা নিয়ম অনুযায়ী লভ্যাংশের হারকে গুণ করে আমরা হচ্ছে লভ্যাংশের পরিমাণ সাধারণত নির্ণয় করি। কিন্তু যেহেতু আমাদের এই প্রশ্নে পরিশোধিত মূলধন দেওয়া নাই, তাহলে অভিহিত মূল্য যত টাকা সেটার উপরে আমরা হচ্ছে কি লভ্যাংশটা ধার্য করব। পরিশোধিত মূলধনের উপর ধার্য করতে পারেন, অথবা যদি প্রশ্নে ইস্যুকৃত মূলধন দেওয়া থাকতো এটার উপরে আমরা ধার্য করতে পারতাম। খেয়াল করে দেখেন, যেহেতু এই দুটা মূল্য দেওয়া নাই, তাই অভিহিত মূল্য যে 5 লক্ষ টাকা, এর উপরে হবে হচ্ছে 10%। সো লভ্যাংশের পরিমাণ আশা করি এতক্ষণে সবাই বের করে ফেলছি। 5 লক্ষ ইন্টু 10%, 10 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করছেন কি? উত্তর কত হয়েছে? 50,000 টাকা। 50,000 টাকা। বুঝছি কিনা সবাই? ক্লিয়ার? মনে রাখবেন আরেকটা বিষয়, যে পরিশোধিত মূলধন, পরিশোধিত মূলধন নির্ণয়ের একটু সূত্র মনে রাখেন। পরিশোধিত মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে তলবকৃত মূলধন যদি প্রশ্নে দেওয়া থাকে এবং যদি সেখানে কোনো বকেয়া বা অনাদায়ী তলব দেওয়া থাকে, সেটাকে বিয়োগ বা বাদ দিতে হবে। তাহলে তলবকৃত মূলধন থেকে অনাদায়ী বা বকেয়া তলব বাদ দিলেই পাওয়া যাবে কিসের পরিমাণ? পরিশোধিত মূলধন। এর উপরে আপনি লভ্যাংশ নির্ণয় করবেন। মনে রাখবেন এই বকেয়া তলব এইটা বিয়োগ হবে। কিন্তু যদি প্রশ্নে কোনো অগ্রিম তলব দেওয়া থাকে,
অগ্রিম তলব দেওয়া থাকে এইটা বিবেচনাতে আসবে না। শেয়ারের অগ্রিম তলব মনে রাখবেন, শেয়ারের অগ্রিম তলব এটাকে আমরা দায় হিসেবে গণ্য করব। শেয়ারের অগ্রিম তলব হচ্ছে কোম্পানির জন্য দায় হিসেবে বিবেচিত হবে। শেয়ারের অগ্রিম তলব হবে হচ্ছে দায় হিসেবে বিবেচিত হবে। আর বকেয়া তলব দেওয়া থাকলে সেটা তলবকৃত মূলধন থেকে বকেয়াটা বাদ দিয়ে পরিশোধিত মূলধন নির্ধারণ করা হবে। এই যে বিষয়গুলো বললাম এগুলো একটু মাথায় রাখলে প্রশ্ন একটু এদিক সেদিক ঘুরাইয়া দিলে আপনি পরীক্ষার হলে মাথা ঘুরে পড়ে যাবেন না, ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। আসেন তাড়াতাড়ি আমরা বাকি প্রশ্নগুলোর দিকে যাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 নাম্বার প্রশ্ন, এই দেখেন সাল 2022-23, তার মানে তার এক বছর আগের প্রশ্ন। আরো দুইটা প্রশ্ন, তাহলে যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা লভ্যাংশ ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। অন্য কারো কাছ থেকে তাবিজ পড়া নেওয়ার দরকার নাই, পানি পড়া খাওয়ার দরকার নাই, একটু লেখাপড়া করলে নিজেই আপনি বুঝতে পারেন কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে। প্রশ্নে এখানেও 12% হার লভ্যাংশ ঘোষণা করছে, লভ্যাংশের পরিমাণ আমাদেরকে নির্ণয় করা লাগবে। তো লভ্যাংশের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে প্রশ্নে অনুমোদিত মূলধন দেওয়া আছে। অনুমোদিত মূলধন প্রশ্নে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তলবকৃত মূলধন দেওয়া আছে। স্যার ওই যে আগের কোশ্চেনটার সময় আমি এটা বলছিলাম, তলবকৃত মূলধন আর এই দেওয়া আছে অনাদায়ী মূলধন। এই অনাদায়ী মূলধন মানেই হচ্ছে স্যার বকেয়া তলব। অনাদায়ী মূলধন মানে হচ্ছে বকেয়া তলব। বকেয়া তলবের টাকা কি করা লাগবে? বিয়োগ করা লাগবে, তাইলে লভ্যাংশ চলে আসবে। হিসাবটা খেয়াল করেন, 7 লক্ষ টাকা থেকে অনাদায়ী বা বকেয়া তলব 20,000 টাকার বিয়োগফল কত আসে? 6,80,000 টাকা। আর এর উপরে লভ্যাংশ হবে হচ্ছে 12% হারে, 12 / হবে হচ্ছে 100। কাটাকাটি করে নিয়েন, কাটাকাটি করলে উত্তরটা হবে হচ্ছে 81,600। দেখেন নিজের একটু চেষ্টা করে করতে পারেন কিনা। 6,80,000 টাকা এর উপর 12% লভ্যাংশ, 12 ভাগ হবে হচ্ছে 100। যদি আমরা শূন্যগুলো কেটে দেই, একটা দুইটা শূন্য কেটে দিলাম, জাস্ট আপনি 68 আর হচ্ছে 12 এই দুটাকে গুণ দিবেন। আর শূন্য কয়টা থাকে? দুইটা শূন্য। এখন 68 আর 12 এইটা পরীক্ষার হলে যখন আপনি গুণ দেওয়ার চিন্তা করবেন, সহজ নিয়মটা হবে হচ্ছে এই রকম। দেখেন 68কে যদি আপনি 10 বার গুণ করেন, 68কে 10 বার গুণ করলে কত আসে? 680 আসে। দেন এবার আপনি 68কে হচ্ছে 2 বার গুণ করবেন, 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 হচ্ছে 13, 136। তাহলে 136 আর 680 যদি আমরা যোগ করি, 6, 8 আর 3 হচ্ছে 11, 1 হাতে রইল 1 আর হচ্ছে 816, আর এই বসাবো দুইটা শূন্য। এই দেখেন 81,600 আসছে কিনা, বুঝছেন কিনা? 10 দ্বারা গুণ করেন, 2 দ্বারা গুণ করেন, ছোট করে নিয়ে আসেন। সো ক্যালকুলেশনের এই ট্রিক্সগুলো আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। স্যার আপনার 12-র নামটা 68 পর্যন্ত পড়া, এটা কোয়াইট লজিক্যাল কথাবার্তা না, এটা হচ্ছে বাচ্চা পোলাবান করবে। আপনি হচ্ছে বুড়া হইছেন, ইন্টারমিডিয়েটে পাস করে ফেলছেন, ইউনিভার্সিটি চান্স পাওয়া লাগবে। আপনার মাথার মধ্যে যদি এতটুকু ঘিলু না থাকে যে 10 বার আর 2 বার আলাদা আলাদা করে গুণ দিয়ে যোগ করলে 12 বার হয়ে যায়, তাহলে আপনি ইউনিভার্সিটি চান্স পেয়ে করবেনটা কি? ইউনিভার্সিটি চান্স পেয়ে আপনাকে তো লেখাপড়া করতে হবে। সো এতটুকু বেসিক নিয়ে সামনে যাইতে হবে। যাদের এখানে দুর্বলতা আছে প্র্যাকটিস করেন, খাতা কলমে প্র্যাকটিস করেন, কোনো ভিডিও দেখার দরকার নাই, নিজে নিজেই সংখ্যা লেখেন, নিজে নিজেই গুণ করেন। অনেকেই আছি আমরা গুণ করতে পারি না, ভাগ করতে পারি না, লজ্জায় আবার বলতেও পারি না, লজ্জায় বলতেও পারি না। যখন ঢাকা ইউনিভার্সিটির ক্লাস হয়েছে তখনও লজ্জায় বলতে পারি নাই, যখন জগন্নাথের ক্লাস হয়েছে তখনও লজ্জা পাইছি। আমরা তো ভয়ে অনেকে ম্যাথ পারি না, চট্টগ্রামে পরীক্ষায় দেই নাই, বিউপির পরীক্ষা দেই নাই। একটু প্র্যাকটিস করা লাগবে স্যার, নিজে নিজে চেষ্টা করলে পারবেন আশা করি। 6 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি তারা যদি শেয়ার ইস্যু করতে চায়, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু করতে চাইলে কার কাছ থেকে আদেশপত্র বা অনুমতি নিতে হয়? অনুমতি নিবে যার কাছ থেকে, তার নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই কর্তৃপক্ষ হচ্ছে সকল পাবলিক লিমিটেড বা যৌথ মূলধনী কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। সো নিয়ন্ত্রকের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি শেয়ার ইস্যু করতে পারবেন, নতুবা শেয়ার ইস্যু করা যাবে না। খেয়াল করে দেখেন, আপনার ইন্টারমিডিয়েটের বেসিক আলোচনা এগুলো যেমন আপনার জানা থাকা লাগবে, পাশাপাশি আপনার অ্যাডমিশন টেস্টে দ্রুত কোশ্চেন সমাধানের জন্য
অঙ্কের টেকনিকও আপনাকে জানতে হবে, পারতে হবে, বুঝতে হবে। আমি টোটাল 6টা প্রশ্ন দেখালাম। যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই টপিকটা থেকে বিগত 3 বছরে প্রত্যেক বছরে 2টা করে প্রশ্ন আসছে। তো ইনশাল্লাহ আপনার সময়ও আসবে। কি আসবে? যা পড়াইছি এই আদলের প্রশ্নই আসবে। সো এবার লেকচার শিট খোলেন, প্র্যাকটিস করেন। আর যদি এই চ্যাপ্টার ভালো মতো আপনি পেরে থাকেন তাহলে সামনে আগান আমার সাথে। আসেন শুরু করি। পরবর্তী টপিক লভ্যাংশ সম্পর্কিত লেনদেন। লভ্যাংশ সম্পর্কিত লেনদেন। আর যাদের এখনো ঝামেলা আছে যে না শেয়ার ইস্যু ভালো মতো পড়ি নাই, তো খাতার মধ্যে একটু লাল কলম দিয়ে শেয়ার ইস্যু টপিকের নাম লিখে রাখেন। শেয়ার ইস্যু টপিকের বেসিক আপনাকে পড়তে হবে। কোন জায়গা থেকে পড়বেন? লেকচার শিট খোলেন, ইন্টারমিডিয়েটের বই পড়েন, সব লিখে দেওয়া আছে। আসেন প্রশ্ন সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 7 নাম্বার প্রশ্ন, কমন একটা প্রশ্ন। বোনাস শেয়ার এটা যখন ইস্যু করা হয় তখন নিচের কোনটা ঘটবে? বোনাস শেয়ার ঘোষণা করা হলে আমাদের যৌথ মূলধনী কোম্পানিতে কি হয়? বোনাস শেয়ার যখন ঘোষণা করা হয় তখন জমাকৃত মুনাফার পরিমাণ বা সংরক্ষিত আয়ের পরিমাণটা হ্রাস পায়। অপরদিকে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের পরিমাণটা বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পায় হচ্ছে মূলধন, হ্রাস পায় হলো জমাকৃত মুনাফা। অর্থাৎ মালিকানা সত্ত্ব থাকে হচ্ছে অপরিবর্তিত। কারণ আমরা মুখস্থ আশা করি সবারই আছে, বোনাস শেয়ার মানে প্রভাব ও ই মাইনাস ও ই প্লাস, মালিকানা সত্ত্বের হ্রাস, মালিকানা সত্ত্বের বৃদ্ধি। 2 পা সামনে আগাইলেন আর 2 পা পিছনে গেলেন, মানে কি? এতগুলা পরীক্ষা দিয়েছেন এখনো চান্স হয় নাই, তো আপনি এই আগের অবস্থানেই আছেন, কোনো পরিবর্তন হয় নাই। সো আপনার এই পরিবর্তন হয় নাই, এটা হচ্ছে এই যে পরিবর্তন হয় নাই বা অপরিবর্তিত থাকবে, এইটা হবে হচ্ছে প্রশ্নের উত্তর। বা এই প্রশ্নটার উত্তর এইভাবেও দেওয়া থাকতে পারে যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস, অথবা দেওয়া থাকতে পারে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে, অথবা দেওয়া থাকতে পারে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না, অথবা দেওয়া থাকতে পারে মালিকানা সত্ত্বের গুণগত বা কাঠামোগত পরিবর্তন সাধিত হবে। স্যার এটা আবার কি বললেন? গুণগত বা কাঠামোগত মনে আছে কি না? যদি হিসাব সমীকরণের ভাই যদি 2 পাশ প্রভাবিত হয়, হিসাব সমীকরণের উভয় পাশ প্রভাবিত হলে সেটার নাম হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন। আর যদি সমীকরণের যে কোনো এক পাশ প্রভাবিত হয়, এক পাশের নামটাই হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তন এক পাশ প্রভাবিত হলে, 2 পাশ প্রভাবিত হলে পরিমাণগত বা নিট। মনে আছে তো সবার? বেসিক আলোচনা। মাঝে মধ্যে এই গুণগত পরিমাণগত আমরা ভুলে যাই, বাট যখন প্রশ্ন সামনে আসবে তখন আশা করি এগুলো আমাদের মনে আসা উচিত। সো যাদের হিসাব সমীকরণেও একটু ঝামেলা আছে একটু খেয়াল করে পড়বেন স্যার। আসেন আরেকটা প্রশ্ন খেয়াল করি। এই লভ্যাংশ টপিকটা আপনার গুচ্ছের জন্য খুব ইম্পর্টেন্ট না, খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে নাই। আসেন আমরা প্রশ্ন সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 8, মোট সম্পত্তি হ্রাস এর কারণ নিচের কোনটা? স্যার এই যে 2টা প্রশ্ন 7 নাম্বার এবং 8 নাম্বার গুচ্ছের পরীক্ষাতে আসছে, একটা 23-24-এ, একটা 21-22-এ। এই 2টা প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন হুবহু রিপিট করা হয়েছে। গুচ্ছে যে 35টা প্রশ্ন আসে আপনার, এই 35টা প্রশ্নের মধ্যে সাধারণত আপনার অঙ্ক, ম্যাথ, যেটা নিয়ে আমরা হচ্ছে ভয় পাচ্ছি, ভয় পাওয়াটা স্বাভাবিক। ম্যাথের পরিমাণ কয়টা আসে? সাধারণত 12 থেকে 13টা প্রশ্ন আসে হচ্ছে স্যার ম্যাথ থেকে। আর অবশিষ্ট আপনার 23 অথবা 22টা প্রশ্ন আসে হচ্ছে আমাদের থিওরি থেকে আসা প্রশ্নের পরিমাণের চাইতে ম্যাথের পরিমাণটা হচ্ছে তার অর্ধেক। টোটাল প্রশ্নের 3 ভাগের 1 ভাগ ম্যাথ, 3 ভাগের 2 ভাগ পূর্ণ হচ্ছে থিওরি দিয়ে। আর আমরা হচ্ছে যে কাজটা করি, এই 3 ভাগের 1 ভাগ প্রশ্ন যেখান থেকে ম্যাথ আসে, এটা আমি পারিও না, আমি সেটাই বারবার করি যেটা আমি পারি না। যেটা আমি পারি না সেটা যখন আমি প্র্যাকটিস করতে যাই, একটা অঙ্ক করলাম মিলে নাই, 2 নাম্বারটা করলাম মিলে নাই, 3 নাম্বার ওর মায়ের বাপ, লেখাপড়ার মায়ের বাপ, পড়তে ইচ্ছা করবে? একটা আপনি যখন অঙ্ক করবেন 1 বার 2 বার 3 বার না মিললে পড়তে ভালো লাগবে না। সো আপনি ম্যাথে যদি দুর্বলতা থাকে
ওকে ফাইন, আপনার সবগুলো টপিকের ম্যাথ করার দরকার নাই, 12 থেকে 13টা যে ম্যাথ আসবে সেখান থেকে আপনি টার্গেট করেন, আপনি অর্ধেকে নামাই নিয়ে আসেন, আমি 6টা বা 7টা ম্যাথ অ্যান্সার করব, আমি সব ম্যাথ অ্যান্সার করব না। অবচয় কঠিন লাগলে বাদ দিয়ে দেন, আপনার উৎপাদন ব্যয়ের অঙ্ক কঠিন লাগে বাদ দিয়ে দেন, অনুপাত কঠিন লাগে বাদ দিয়ে দেন, বিকৃত পণ্যের ব্যয় কঠিন লাগে বাদ দিয়ে দেন। তো আপনার পারেন কোনটা? সবে যদি বাদ দেন পারেন কোনটা? সো যেটা যেটা পারেন না আপনি সেই নামগুলো এক পাশে লেখেন, আর কোনটা কোনটা আপনি পারেন অঙ্ক সেগুলো এক পাশে লেখেন, এবং কোন জায়গাতে একটু হয়তো বা স্যারের ক্লাস করলে বা কেউ একটু বুঝাই দিলে আমি করতে পারবো সেগুলো মাঝখানে রাখেন। এইভাবে একটু আগে নিজের স্ট্রং জোন কোনটা, কোন টপিকে আপনি ভালো, কোন টপিকে দুর্বল, সেগুলো ফাইন্ড আউট করে একটু দয়া করে প্র্যাকটিস করা শুরু করে দেন। সম্পত্তি হ্রাস পাবে কিসের ফলে? সম্পত্তি হ্রাস পাবে যেটার ফলে সেটা হচ্ছে নগদ লভ্যাংশ। কারণ লভ্যাংশ হিসেবে আপনি নগদ টাকা দিচ্ছেন, এর ফলে আপনার প্রতিষ্ঠানের নগদের পরিমাণ কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। যদিও এইটার উত্তর ই নাম্বার হতে পারে, তবে ই এবং সি এর মধ্যে এই সি নাম্বার অপশনটা অধিকতর গ্রহণযোগ্য, তাই এটাকে উত্তর দিতে হবে। 8-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি। সো লভ্যাংশের বিস্তারিত আলোচনা এখানে আর না করলাম। লভ্যাংশের বিস্তারিত আলোচনা করার জন্য একটু দয়া করে পেইড ব্যাচের ক্লাসে আসবেন, কারণ লভ্যাংশ টপিকটা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার করাইতে হয়, লভ্যাংশের উপরে জাস্ট বেশি না, আপনি আমাকে 40টা মিনিট সময় দিবেন, লভ্যাংশের জন্য আপনি আমাকে 40 মিনিট সময় দিবেন। আমি যা বলবো শুধু মনোযোগ দিয়ে শুনবেন, এক কলম আপনার লিখতে হবে না, শুধু আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার লভ্যাংশ, নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে, নগদ লভ্যাংশ প্রদান বা পরিশোধ করা হলে, নগদ লভ্যাংশের সমন্বিত প্রভাব, বোনাস শেয়ারের প্রভাব, তারপর হচ্ছে নিট মুনাফা থেকে জমাকৃত মুনাফা স্থানান্তর, জমাকৃত মুনাফা থেকে সাধারণ সঞ্চিতে স্থানান্তর, নিট লাভ থেকে বিলি করা হবে না এরূপ টাকা ধরে রাখা, এই তো মোটামুটি লভ্যাংশ। লভ্যাংশ ঘোষণা করার জন্য কোম্পানিতে 3টা অত্যাবশ্যকীয় বিষয় থাকতে হয়। লভ্যাংশের সাথে জড়িত তারিখ হচ্ছে 3টা। লভ্যাংশের 3টা তারিখের মধ্যে একটা তারিখে কোনো জাবেদা দাখিলা দিতে হয় না, যার নাম হচ্ছে লিপিবদ্ধের তারিখ। আর যখন ঘোষণা করা হয় এবং যখন প্রদান বা পরিশোধ করা হয়, ওই 2টা ডেটে জাবেদা লিখতে হয়। এই হলো মোটামুটি লভ্যাংশ। যা বলছি সেটাকে যদি একটু ধীরে ধীরে বিস্তারিতভাবে আপনাকে লিখে লিখে আমি পড়াই, আশা করি আপনার লভ্যাংশ বুঝতে কোনো সমস্যা হবে না। এবং তার জন্যই আমাদের জিএসটি 2.0 ব্যাচ, যেখানে আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য, ব্যবসায় শিক্ষা ইউনিটের স্টুডেন্টদের জন্য আমরা একদম ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে, আপকামিং ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমাদের হচ্ছে এই লাইভ ক্লাসগুলো শুরু হবে পেইড ব্যাচের। যারা হচ্ছে এখনও দ্বিধাদ্বন্দ্বে আসি কি করব, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার দরকার কিন্তু বেসিক ক্লিয়ার না, আমার পড়া এখনো গুছানো হয় নাই, সো তারা এই জিএসটি 2.0 ব্যাচে আসেন। শুরু থেকেই আপনার প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে পরিমাণ লাইভ ক্লাস রাখা আছে, ইটস আ সংখ্যা, এইটা একটা সংখ্যা। এখানে টোটাল ক্লাস সংখ্যা আপনি দেখছেন কয়টা? টোটাল 42টা ক্লাস আপনি দেখতে পাচ্ছেন। 42টা। যখন করতে যাবেন এই 42 যে কখন 52 হয়ে যাবে, এই 42 যে কখন 62 হয়ে যাবে আপনি টেরই পাবেন না। কারণ আপনাকে চান্স পাওয়ানোর জন্য যা করা লাগে ক্লাস যেই কয়টা বেশি নেওয়া লাগে আমরা নিব, এক টপিকের উপরে একাধিক ক্লাস নিব, বাট আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিশ্চিত করতে চাই আমরা। এবং অনেকেই আমরা কমার্সের স্টুডেন্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে এত 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 বেশি গুরুত্ব দেওয়া শুরু করি, বিশেষ করে এই অ্যাকাউন্টিং সাবজেক্টটা। দোষ আসলে আমাদেরই, কারণ আমরা অ্যাকাউন্টিংয়ের টিচাররা আমরা এমনভাবে জাহির করা শুরু করি যে জিএসটি মানেই মনে হয় খালি অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা হবে। স্যার এটা না, জিএসটিতে অ্যাকাউন্টিংয়ের 35 মার্ক, 35-এর বেশি 1 মার্কও না, সমপরিমাণ নাম্বার ম্যানেজমেন্টে। আপনি বুকে হাত দিয়ে বলেন দেখি সত্য কথা, আপনি জিএসটির জন্য মানসিকভাবে যে প্রিপারেশন নিছেন, অ্যাকাউন্টিং যতবার আপনি পড়ার চিন্তা করছেন তার 10 ভাগের 1 ভাগও কি আপনি ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করছেন? ম্যানেজমেন্ট এ তো পারি, এ তো পারবো, রিডিং পড়লেই হয়ে যাবে। সো এই জায়গাতে আমরা ধরা খাই, কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে পরীক্ষার হলে যে উল্টাপাল্টা দাগায় দিয়ে আসি। সো যতটুকু ইম্পর্টেন্স অ্যাকাউন্টিংকে দিব, তার চাইতে বেশি ইম্পর্টেন্স আপনি ম্যানেজমেন্টকে দেন। কারণ আপনি অ্যাকাউন্টিংয়ের যত বড় জাহাজি হয়ে যান না কেন, আপনি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক মিলানো, সূত্র মিলানো কোয়াইট ডিফিকাল্ট। অ্যাকাউন্টিংয়ে 35-এ 35 পাওয়া অসম্ভব কিছু না,
বাট এটা কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু ম্যানেজমেন্টে 35-এ 35 পাওয়া অ্যাকাউন্টিংয়ের চাইতে অনেক সহজ কাজ। আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না, বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজি আপনার পজিশন সামনে এনে দিবে। আপনার পছন্দসই বিশ্ববিদ্যালয় পেতে চাইলে বাংলা ইংরেজি 15-15-30 মার্ক, এখানে ন্যূনতম আপনাকে 15 থেকে 16 মার্কস, 50% মার্কস পাওয়ার জন্য আপনাকে ট্রাই করতে হবে। সবাই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিয়ে নাচানাচি করবে, আপনি একটু কষ্ট করে শুধু আমাদের এই 10টা ইংরেজি আর 10টা বাংলা লাইভ ক্লাস করবেন, কিচ্ছু করতে হবে না, খালি লাইভ ক্লাস করবেন। আশা করি আমাদের ক্লাসে স্যাররা যা পড়াবেন তাই আপনার পরীক্ষার প্রশ্ন, বিশ্বাস না হলে মার্চের 27 তারিখে 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা, সন্ধ্যার সময় আমরা সেই কোশ্চেনের ব্যাখ্যা নিয়ে হাজির হব। সেই লাইভ ক্লাসে না হয় মন খুলে গালি দিয়ে, কোনো সমস্যা নাই, যদি প্রশ্ন কমন না পড়ে মন খুলে গালি দিয়ে, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, জাস্ট ক্লাস করেন, ইনশাল্লাহ বুঝবেন। যারা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে তারা আপনার মতোই এই ক্লাসগুলো করেই চান্স পাইছে, এবং শুধু ক্লাস না, তারা নিজেরা বাসায় লেখাপড়া করছে। এই জায়গাতেই আপনার আমার মিসিং রয়ে গেছে। সো এই যাদের এখনো বেসিক কনসেপ্টের ঝামেলা আছে, 40 দিনের একটা প্ল্যানিং করে দেওয়া আছে, ডেইলি এক্সাম, অসংখ্য এক্সাম, প্রায় আপনার কমার্সের 4টা সাবজেক্টে নিয়ার অ্যাবাউট 100+ ডেইলি এক্সাম আপনি পেয়ে যাবেন, এবং মডেল টেস্ট পাবেন। আর আগের ব্যাচের আর্কাইভ ক্লাস তো আপনার জন্য থাকতেছেই। আর এই টোটাল যার জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1499 টাকা। গত দিনের কথাটা আরেকবার রিপিট করতে চাই, 500 টাকার 3টা নোট আপনার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণে আশা করি বাধা হয়ে দাঁড়াবে না। একটু উঠে দাঁড়ান, আপনি চেষ্টা করলে হিমালয় জয় করতে পারেন। আর গুচ্ছভুক্ত 20টা না, 17টা বিশ্ববিদ্যালয় জয় করতে হবে, এ কোনো বিষয়ই না। ঘুম থেকে উঠেন, লাফ দিয়ে উঠেন, পড়ার টেবিলে বসেন, পড়তে থাকেন, দেখেন আপনি পারেন, আসলেই আপনি পারেন, চেষ্টা করলেই আপনি পারবেন। আসেন সামনে এগিয়ে যাই। আমরা আমাদের ক্লাসের আজকের পরবর্তী টপিক যেটা শুরু করব সেটা হচ্ছে ব্যাংক মিলকরণ বিবরণী। গতদিন যারা যারা ক্লাস করছিলেন, গত দিনের ক্লাসের পিডিএফ দেওয়া ছিল, আপনারা পাইছেন কিনা সেটা আমাকে জানাবেন। যদি কেউ পিডিএফ না পেয়ে থাকেন, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো গ্রুপে অলরেডি পেয়ে তারা মোটামুটি পড়া শেষ করে ফেলছে। পেইড ব্যাচের না যারা, তারা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চান, এখানে জাস্ট টপিক ওয়াইজ প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া আছে। আপনি এক একটা প্রশ্ন, আপনি যখন ফুল সেট, যেমন 2024-25-এর কোশ্চেন আপনি সমাধান করেন, 35টা প্রশ্ন, এক এক টপিকের প্রশ্ন, আপনি খেয়েই হারায় ফেলবেন। এটাকে সহজ করার জন্য আমি ব্যাংক মিলকরণ বিবরণী টপিক থেকে যতগুলো প্রশ্ন আসছে গুচ্ছেতে, সবগুলো এক জায়গায় নিয়ে আসছি। সো ব্যাংক মিলকরণ বিবরণী, বেসিক কনসেপ্ট ক্লিয়ার, প্রশ্ন সমাধান, এনাফ। অ্যাকাউন্টিংয়ে টপিক কয়টা? অ্যাকাউন্টিংয়ে টপিকের সংখ্যা খুব বেশি না, কিন্তু প্রশ্ন আসতেছে 35টা, এই জন্য সবগুলা টপিক আপনাকে টাচ করে দিয়ে আসতে হবে। আসেন প্রশ্ন সমাধান করি। ব্যাংক মিলকরণ বিবরণী, এখানে 2টা পক্ষ, আমানতকারীর বই মানে নগদান বই, আর ব্যাংকের বই মানে কি স্যার? পাস বই। নগদান বই আর পাস বইয়ের মধ্যে গরমিল লাগে, টাকা মিলে না, এজন্যই বানাইতে হয় ব্যাংক মিলকরণ বিবরণী। কোন নীতি অনুযায়ী? দেখি কমেন্টে লেখেন। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। বলতে চাইলে তাও মুখ দিয়ে চলে আসছে। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করা হয় ব্যাংক মিলকরণ বিবরণী। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করা হয় ব্যাংক মিলকরণ বিবরণী। কে প্রস্তুত করে? পক্ষ তো 2টা, আমানতকারী একটা পক্ষ, ব্যাংক একটা পক্ষ। বানায় কে? এটা কে প্রস্তুত করে? খুব সহজ প্রশ্ন। আর পরীক্ষার হলে আপনি ব্যাংক মিলকরণ বিবরণী, আপনি যদি উত্তরটা ব্যাংক লেখেন তাহলে আপনার কানের গোড়ায় থাবড় দেওয়া উচিত, কারণ ব্যাংক মিলকরণ বিবরণী ব্যাংক তৈরি করে না। কে তৈরি করে? আমানতকারী প্রতিষ্ঠান প্রস্তুত করে। আমানতকারী প্রতিষ্ঠান তারা প্রস্তুত করে কোনটা? ব্যাংক মিলকরণ বিবরণী। ভুল করবেন না স্যার। আসেন দেখি প্রশ্ন সমাধান। ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংকের বইয়ের জের মানে পাস বইয়ের জের থেকে কোনটাকে বিয়োগ করতে হয়? ব্যাংকের পাস বইয়ের জের থেকে বিয়োগ করি কাকে আমরা? অপরিশোধিত বা বকেয়া চেক, এটাকে আমরা বিয়োগ করি বা বাদ দেই। আর এই পথিমধ্যের জমা, এটাকে আমরা ব্যাংকের পাস বইয়ের সাথে কি করি? যোগ করি। তাহলে ব্যাংকের পাস বইয়ের সাথে যোগ হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক, অথবা ডিপোজিট ইন ট্রানজিট, অথবা মধ্যবর্তী আমানত, অথবা আদায়ের জন্য জমাকৃত চেক বা ট্রানজিটে জমা, যেটাই বলেন, এইটা ব্যাংকের জেরের সাথে যোগ হয়। আর অপরিশোধিত চেক বা বকেয়া চেক অথবা ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এটা ব্যাংকের পাসবইয়ের জের থেকে বিয়োগ করা হয়। কাহিনী শেষ।
তাহলে ব্যাংকের সাথে যোগ বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ। যোগ কোনটা? ডিপোজিট ইন ট্রানজিট। আর বিয়োগ কোনটা? আউটস্ট্যান্ডিং চেক, অপরিশোধিত বা বকেয়া চেক। এবার আসে নগদান বই। নগদান বইতে দুইটা মেমো আসে, একটা ডেবিট মেমো, একটা ক্রেডিট মেমো। স্যার ডেবিট মানেই আমরা খরচকে বুঝি, আর ক্রেডিট মানে হচ্ছে আমরা সাধারণত আয়কে বুঝে থাকি। সো ডেবিট মেমো মানে হচ্ছে গ্রাহকের খরচকে নির্দেশ করে। সকল ডেবিট মেমো নগদান বই থেকে বাদ যায়। যে ডেবিট মেমো কোনগুলো স্যার? ডেবিট মেমো হচ্ছে আপনার ব্যাংক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, তারপরে যে এনএসএফ চেক। এনএসএফ চেক মানে কি? এনএসএফ চেক মানে হচ্ছে আপনি চেক ইস্যু করছেন কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণে টাকা নাই, তাই চেকটা কি হচ্ছে? অমর্যাদাকৃত। আর এই এনএসএফ চেক এটা হচ্ছে একটা ডেবিট মেমো। ডেবিট মেমো। আর এই ডেবিট মেমোটাকে কি করতে হয়? আমাদের ক্যাশ বই বা নগদান বইয়ের জের থেকে বিয়োগ করে দেখাতে হয়, বিয়োগ করে দেখাতে হয়। তাহলে আমাদের এই এনএসএফ চেক দ্বারা কি বোঝায়? হিসাবধারীর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা, এটাকে বলা হয় হচ্ছে এনএসএফ চেক। এনএসএফ মানে কি? নট সাফিসিয়েন্ট ফান্ড, অপর্যাপ্ত তহবিল চেক বা প্রত্যাখ্যাত চেক। আশা করি মনে আছে সবার। তাহলে আমরা শিখলাম ডেবিট মেমো নগদান বই থেকে বাদ যায়, আর নগদান বইয়ের সাথে যোগ হয় হচ্ছে স্যার ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো হচ্ছে যেমন জমাকৃত টাকার উপর অর্জিত সুদ অথবা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে টাকা জমা দান, এগুলোকে বলা হবে হচ্ছে ক্রেডিট মেমো। আসেন পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কোশ্চেন নাম্বার 11, গুচ্ছের প্রশ্ন 22-23 আসা। আরও দেওয়া আছে আপনার গুচ্ছের 20-21 প্রশ্ন। এই যে 12 নাম্বার যে প্রশ্নটা, এই যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে। তারপরে ওই পরের বছরই গুচ্ছ ভদ্রলোকরা এই প্রশ্নটা কপি করে দিছে। এই প্রশ্নটাতে আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনি অ্যান্সার মিলাইতে পারবেন না। সো 12 নাম্বার প্রশ্নটা একটু চেষ্টা করেন। এই ফাঁকে আমি 11-র উত্তরটা দিয়ে নেই। 11-র উত্তর দেই। 11 নাম্বার প্রশ্ন, ব্যাংকের স্থিতিতে অর্থাৎ ব্যাংকের জেরের সাথে নিচের কোন দফাটাকে যোগ করতে হয়? ব্যাংকের সাথে যেটা যোগ করবেন সেটা হচ্ছে এই যে ট্রানজিটে জমাকৃত চেক বা আদায়ের জন্য জমাকৃত চেক, এটাকে আমরা করব হচ্ছে যোগ। আর কোন লেনদেন ব্যাংক জমাতিরিক্তের পরিমাণকে হ্রাস করে বা কমিয়ে দেয়? ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ হ্রাস পাবে বা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমে যাবে কোনটার দ্বারা? ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ হ্রাস পাবে বা কোনটার দ্বারা? এখানে খেয়াল করে দেখবেন বিষয়টা হচ্ছে আমরা নগদান বইয়ের যে জের, নগদান বইয়ের জেরের টাকা আর হচ্ছে পাস বইয়ের জেরের টাকা, এটা বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। নগদান বইতে যেটা ডেবিট হয়, পাস বইতে সেটা হবে হচ্ছে ক্রেডিট। আর নগদান বইয়ের ক্রেডিট জের পাস বইতে গিয়ে হয়ে যায় হচ্ছে ডেবিট জের। ওকে, 12-র অ্যান্সার দিচ্ছেন কোনটা? অপশন নাম্বার বি। ওকে ফাইন। আসেন তারপরে আমরা আর একটা বা দুইটা প্রশ্ন শেষ করে আমরা ক্লাস শেষ করে দিব। আজকে খুব বেশি আমরা পড়লাম না, কিন্তু আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখলাম যে কিভাবে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হয়। আর যাদের বেসিক ঝামেলা আছে, ঝামেলা সমাধানের জন্য সমাধান একটাই, জিএসটি 2.0। এখানে আর লেট করার সুযোগ নাই। মাত্র 500 টাকার 3টা নোট, মোবাইলের মধ্যে এমবি না ঢুকে অন্যের প্রোফাইলে গিয়ে লাভ রিয়েক্ট না দিয়ে একটু লেখাপড়ায় আসেন, নিজের নামের পাশে পাবলিকিয়ান ট্যাগটা যুক্ত করেন। এই যে কোশ্চেন নাম্বার 13 নাম্বার প্রশ্ন অঙ্ক, তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 14 অঙ্ক, একটু ট্রাই করবেন নিজেরা, আমি সমাধান করাই দিলাম না, নিজেরা একটু প্র্যাকটিস করেন। আর যারা যারা এগুলো পারবেন তো ভালো, না পারলে পেইড বেচে আসেন, ইনশাল্লাহ বিস্তারিত এরকমের প্রচুর অঙ্ক আমরা ক্লাসে সমাধান করাইছি আপনাদেরকে। আশা করি যারা যারা পারেন না তাদেরকে আমরা সমাধান করাই দিতে পারবো। লাস্ট টপিক আমরা দেখবো আজকে, সেটা হচ্ছে জাবেদা। জাবেদা সহজ হলেও প্রায় বছরই এখান থেকে প্রশ্ন গুচ্ছতে আসছেই। 24-25, 23-24, তারপরে হচ্ছে 23-24, একাধিক প্রশ্ন, সহজ টপিক কিন্তু একাধিকবার আসছে। দেখেন, পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণের দলিল, পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণের দলিল হবে কোনটা? পণ্য ক্রয় বিক্রয়ের জন্য দলিল ব্যবহার করা হবে হচ্ছে চালান। কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়? লেনদেনের প্রমাণপত্র নয় হবে হচ্ছে লেটার অফ ক্রেডিট। তারপরে এখানে মেশিন ক্রয় করছেন আপনি 5 লক্ষ, তারপরে এর পরিবহন খরচ 2000 টাকা যোগ করবেন, সংস্থাপন খরচের 20,000 টাকা যোগ করবেন, মেশিন চালু করার পরীক্ষার খরচ 10,000 টাকা, এইটা মেশিনের সংস্থাপন খরচের সাথে সম্পর্কিত। সো এইটাকেও যোগ করে দেখাবো। মেশিনের লাইসেন্স ফি কত?
3000 টাকা, আর এই যে দুর্ঘটনার বীমা খরচ হচ্ছে 2000 টাকা। অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া, এর মধ্যে কোনটা যোগ হবে আর কোনটা যোগ হবে না সেটা মনে রাখবেন এইভাবে। যে খরচটা আপনার একবার করলেই হয় সেটা হচ্ছে মূলধন জাতীয়, সেগুলো আমরা যোগ করব। আর যে খরচগুলো প্রত্যেক বছরেই আমাকে দিতে হবে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয়, এগুলাকে আমরা যোগ করব না। এই যে দুর্ঘটনার বিমার খরচ প্রত্যেক বছরে বছরে দিব, এইটা হিসাবের মধ্যে আসবে না। তারপরে মেশিনের লাইসেন্স ফি প্রত্যেক বছরে বছরে লাইসেন্স করবেন, এটাও হিসাবের মধ্যে আসবে না। তাহলে আসবে 5 লক্ষ, তারপর এখানে হচ্ছে 2 মানে 5 লক্ষ 2, আর হচ্ছে 20 মানে হচ্ছে 22, আর হচ্ছে 10 5,32,000, 5,32,000 টাকা। এইটা হচ্ছে স্যার প্রশ্নের উত্তর। আশা করি ক্লিয়ার সবার কাছে। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আর খুব বেশি সময় পাবো না, কারণ অলরেডি আমাদের সাধারণ জ্ঞানের টিচার এসে রেডি। আমরা আজকের ক্লাসে জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে বিগত বছরের প্রশ্নগুলো আসলে কোন কোন জায়গা থেকে আসে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আমার এই টোটাল পিডিএফ এর মধ্যে মোট প্রশ্ন দেওয়া আছে হচ্ছে কয়টা, লাস্টের দিকে চলে যাই একটু দেখাই আপনাদেরকে, কারণ পিডিএফটা যেহেতু আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার পাশে উত্তর আছে, সবগুলোর উত্তরগুলো আমি দেখাই দিই কোথায় আছে। একদম শেষের দিকে যখন আপনি যাবেন, টোটাল এখানে আজকের ক্লাসে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে সম্ভবত মোস্ট প্রবলি 55 বা 56, 55 বা 56টা প্রশ্ন। কোথায় প্রশ্ন, কোথায় রে ভাই প্রশ্ন, আসো উত্তর সহকারে চলে আসো। এই যে আমাদের প্রশ্ন টোটাল সংখ্যা খেয়াল করবেন, নাম্বার 55, টোটাল 55টা প্রশ্ন। এগুলো অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন টপিক থেকে আসা বা নেওয়া, এবং এই প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আমাদের পিডিএফ এর একদম শেষে দেওয়া আছে। এবং এখানের ম্যাক্সিমাম প্রশ্ন 55টা প্রশ্নের মধ্যে স্যার 50টা প্রশ্নই আপনি পারেন, হয়তোবা 4-5টা প্রশ্নে আপনার ঝামেলা থাকতে পারে। সো সেই ঝামেলাগুলো একটু প্রয়োজন বোধে আমার সাথে শেয়ার করেন, আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে বুঝাই দিলাম। অথবা যখন আপনি আমাদের এই ফ্রি ক্লাস চলে, ফ্রি ক্লাসে কোশ্চেন জিজ্ঞাসা করলে সেখানে বিস্তারিত বুঝাই দিলাম। অথবা পেইড ব্যাচের ক্লাসে বিন্দাস জিজ্ঞাসা করবেন, 1000 বার আপনাকে বুঝাই দিব, কারণ পাবলিকিয়ান আপনার হওয়াই লাগবে। পিডিএফ কোথায় পাবেন, পিডিএফ যদি পেইড ব্যাচের হয়ে থাকেন পিডিএফ আপনার গুগল ড্রাইভে দেওয়া আছে অলরেডি। পেইড ব্যাচের না হলে এডুকেশন পেজে মেসেজ দিয়ে জানান যে অ্যাকাউন্টিংয়ের 2 নাম্বার ক্লাসের পিডিএফ চাই, ওনারা আপনার সাথে শেয়ার করবেন। সো শেষ কথা একটাই, নিজেরা একটু চেষ্টা করেন, পড়েন। আমরা যতটুকু পারতেছি আপনাদের সাথে আমাদের এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করতেছি, ঘুম থেকে জাগায় তোলার চেষ্টা করতেছি। বাট আপনারা যদি না জাগেন তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স এত সহজ হবে না। আরেকটা কথা বলে দেই, অনেকের মনে চিন্তা থাকতে পারে যে আমি আসলে কোন বিশ্ববিদ্যালয়টাতে ভর্তি হব। কমার্সের জন্য ভালো বিশ্ববিদ্যালয়গুলো যদি আমি একটু বলতে চাই, যদিও এগুলো নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা থাকতেই পারে। যার বাড়ি কুষ্টিয়া তার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াটা খুব সহজ, কিন্তু কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার থেকে কেউ এসে পড়া তার জন্য ডিফিকাল্ট। সিরিয়াল হিসাব করলে, আসন সংখ্যা হিসাব করলে হচ্ছে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া র্যাঙ্কিংয়ে 1-এ আসবে, কারণ এখানে আসন সবচাইতে বেশি। বরিশাল বিশ্ববিদ্যালয় নাম্বার 2, বেগম রোকেয়া নাম্বার 3, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ নাম্বার 4, যশোর বিজ্ঞান প্রযুক্তি এইটা আসবে, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি এইটা দরকার আছে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, তারপরে হচ্ছে রাঙামাটি আর হচ্ছে পাবনা। এই হচ্ছে টপ 10 ইউনিভার্সিটি। কাদের জন্য? কমার্সের স্টুডেন্টদের জন্য। আর অনেকেই আমরা গুচ্ছের আসন সম্পর্কে জানিই না, কারণ আমরা ইউনিভার্সিটির নামই জানি না। 20টা ইউনিভার্সিটি কোথায় কোথায় সেই নামগুলো একটু নেটে সার্চ করেন, জিএসটি লিখে সার্চ দেন, আপনার ইন্টারনেটে গুগলে সব ইউনিভার্সিটির তথ্য সব পাওয়া যায়। আর যদি কষ্ট করে না খুঁজে বের করতে পারেন, জাস্ট আপনার চোখ এডুকেশনের পেজে রাখেন, এডুকেশনের কমার্স পেজে রাখেন, সেখানে বিস্তারিত আলোচনা প্রতিনিয়তই দেওয়া হচ্ছে। দয়া করে ঘুম থেকে উঠেন এবং একটু পড়ার টেবিলে বসার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের আগামীকালকেও এরকমের ফ্রি ক্লাস থাকবে। নিয়মিত এই ক্লাসগুলোতে সবাই জয়েন করেন। আর ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চ মাসের 26 তারিখ রাত পর্যন্ত ইনশাল্লাহ পুরো দায়িত্ব আমরা এডুকেশন পরিবার নিজেদের কাঁধে তুলে নিতে চাই, যাতে আপনাদের পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন অবশ্যই যেন পূরণ হয়। সো পাবলিকিয়ান হওয়ার স্বপ্নের পথে বাধা হচ্ছে কত টাকা? 1499 টাকা। যে সার্ভিসটা আমরা আপনার জন্য সাজিয়ে রাখছি প্ল্যানটা, এটার মূল্য 1000 টাকা
চাইতেও মানে 10,000 টাকার চাইতেও বেশি হওয়া উচিত। বাট আমরা আপনাদের কথা চিন্তা ভাবনা করে জাস্ট ন্যূনতম একটা ফি, আপনার পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা যেন ধ্বংস যেন না হয়ে যায়, নিজের বাবা মা যাতে আর মানে মুখ যেন না লুকায় রাখে, যেন তারাও যেন গর্ব সহকারে বলতে পারে যে আমার ছেলে বা আমার মেয়ে এই বিশ্ববিদ্যালয় এততম হয়েছে। জাস্ট নিজের বাবা মার গর্বের কারণ হওয়ার জন্য হলেও প্লিজ ঘুম থেকে উঠেন, পড়ার টেবিলে বসেন। একজন বলছেন দীপা স্যার নাম্বার একটু কষ্ট করে মানে আমাদের টিচারদের নাম্বার না দেওয়াটাই ভালো। আপনার যে কোনো প্রয়োজন আমাদের কাস্টমার কেয়ার সাপোর্টে যোগাযোগ করেন, ওনারা আপনাকে যে কোনো হেল্প আশা করি করতে পারবে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার কোনো এক সময় দেখা হবে। আল্লাহ হাফিজ।